বিশ্ব রাজনীতিতে যা ঘটছে তা সত্যিই অবাক করার মতো। একদিকে দেখুন, ইরানের সাথে আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে, আর অন্যদিকে সেই আমেরিকাই কিনা ইরানের তেলকে বিশ্ববাজারে আসার জন্য সবুজ সংকেত দিচ্ছে। ব্যাপারটা বেশ স্ববিরোধী, তাই না? চলুন এই জটিল সমীকরণের ভেতরে কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। হ্যাঁ, আসল প্রশ্ন কিন্তু এটাই যে দেশটাকে বছরের পর বছর ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে একরকম কোণঠাসা করে রাখা হয়েছিল, হঠাৎ করে তাদের সেই আয়ের সবচেয়ে বড় উৎস তেল, সেটাকে বাজারে আসতে দেওয়া হচ্ছে কেন? এর পেছনে কি কোনো বড়সড় কূটনীতিক চাল রয়েছে, নাকি এটা শুধুই অর্থনৈতিক চাপ? আচ্ছা, তাহলে সবার আগে এই ছাড়ের ব্যাপারটা একটু খোলাসা করা যাক। এই যে ৩০ দিনের একটা সুযোগ দেওয়া হলো, এটা আসলে ঠিক কি? এর শর্তগুলোই বা কেমন? একবার সংখ্যাটা ভাবুন, ১৪০ মিলিয়ন ব্যারেল। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। এই বিপুল পরিমাণ তেল যা এতদিন নিষেধাজ্ঞার কারণে আটকে ছিল, সেটাই এখন গ্লোবাল মার্কেটে আসছে। বোঝাই যাচ্ছে এই সাপ্লাইটা তেলের দামের পুরো খেলাটাই কিন্তু বদলে দিতে পারে। তো এই যে ৩০ দিনের ছাড়ের কথা হচ্ছে, এর আসল মানেটা কি? অনেকেই হয়তো ভাবছেন নিষেধাজ্ঞা উঠে গেছে। না, ব্যাপারটা মোটেও তা নয়। এটা আসলে একটা খুব সীমিত সময়ের জন্য দেয়া অনুমতি। এর মানে হলো শুধু সেই তেলই বিক্রি করা যাবে যা ২০ মার্চের আগে জাহাজে লোড করা হয়ে গেছে। অর্থাৎ নতুন করে কোনো চুক্তি করা যাবে না, আর এটা নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রত্যাহারও নয়। খুবই নির্দিষ্ট আর সীমিত একটা সুযোগ। কিন্তু প্রশ্নটা হলো, পরিস্থিতিটা হুট করে এমন জায়গায় এসে দাঁড়ালো কিভাবে? এই সিদ্ধান্তের আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। এই নিষেধাজ্ঞার ইতিহাসটা একটু দেখে নিতে হবে। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় ইরানের সাথে একটা পারমাণবিক চুক্তি হয়েছিল, জেসিপিওএ। তখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু ঠিক ৩ বছর পরে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। আর শুধু বেরিয়েই আসেনি, আরও কড়া নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। ফলাফল, ২০১৯ সাল আসতে না আসতেই ভারতের মতো দেশগুলোর পক্ষে ইরান থেকে তেল কেনা প্রায় বন্ধ হয়ে যায়। আর এখন ২০২৬ সালে এসে একটা নতুন সংকটের মধ্যে এই সাময়িক ছাড়ের ঘোষণা। তাহলে এখন প্রশ্নটা হলো, হঠাৎ করে এই ছাড়টা কেন দেয়া হলো? এর পেছনের মূল কারণটা হলো একটা বড়সড় সংকট আর তেলের আকাশ ছোঁয়া দাম। এই চার্টটা দিকে তাকালেই বোঝা যাবে পরিস্থিতি কতটা গুরুতর। যুদ্ধের আগে দেখুন, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল $৮০ আশেপাশে, আর এখন সেটা এক লাফে $১০০ ছাড়িয়ে গেছে। দামের এই বিশাল বৃদ্ধিটা কিন্তু শুধু অর্থনীতির খাতায় নয়, সাধারণ মানুষের পকেটেও সরাসরি গিয়ে চাপ ফেলছে। আসলে দাম বাড়ার পেছনে একটা নয়, বেশ কয়েকটা কারণ কাজ করছে। এক, পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে তার জন্য তেল সরবরাহে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ শিপিং রুটে সমস্যা হচ্ছে। এই সব কিছু সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। মুদ্রাস্ফীতি বাড়ছে, মন্দার ভয় দেখা দিচ্ছে। আর এর সাথে আমেরিকার নিজের দেশের রাজনীতিও আছে, যেখানে তেলের বাড়তি দাম সরকারের ওপর মারাত্মক চাপ তৈরি করছে। আচ্ছা, এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে ভারতের মতো একটা বড় তেল আমদানিকারক দেশের জন্য কোনো সুযোগ আছে কিনা? চলুন এবার সেই দিকটা দেখা যাক। ভারতের অর্থনীতির জন্য তেল কতটা জরুরি তা তো আমরা সবাই জানি, কিন্তু ভাবুন তো একবার, আমাদের মোট চাহিদার প্রায় ৮৫% বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশের শিল্প থেকে শুরু করে গাড়ি চালানো পর্যন্ত প্রায় সবকিছুই এই আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল। এই চিত্রটা সেই বিশাল নির্ভরতাকেই তুলে ধরছে। কিন্তু এত দেশ থাকতে ভারতের জন্য ইরানের তেলটা কেন এত স্পেশাল? এর পেছনে কয়েকটা খুব সলিড কারণ আছে। প্রথমত, ইরান কাছে হওয়ায় ট্রান্সপোর্ট খরচ অনেক কমে যায়। দ্বিতীয়ত, ইরান সাধারণত তেলের দামে $৩ থেকে $৮ পর্যন্ত ছাড় দেয়, যেটা বিশাল ব্যাপার। তৃতীয়ত, আমাদের দেশের বেশিরভাগ রিফাইনারি ইরানের মিডিয়াম আর হেভি ক্রুড অয়েল শোধন করার জন্য একদম পারফেক্ট। আর সবশেষে, পেমেন্টের ক্ষেত্রেও ইরান ঐতিহাসিকভাবে বেশ কিছু সুবিধা দিয়ে এসেছে। আর এখানেই কিন্তু ভারতের জন্য আসল লাভটা লুকিয়ে আছে। এই টেবিলটা একটু দেখুন। একটা তো হলো সরাসরি লাভ, ডিসকাউন্ট পেয়ে ৩০ দিনে প্রায় $১২০ মিলিয়ন বেঁচে যেতে পারে। কিন্তু এর থেকেও বড় লাভটা হলো পরোক্ষ লাভ। বিশ্ববাজারে যদি তেলের দাম কমে, তাহলে ভারতের সাশ্রয় হয় বিপুল পরিমাণে। ভাবুন, দাম যদি মাত্র $৫ও কমে, তাহলে বছরে প্রায় $১০ বিলিয়ন সাশ্রয় হতে পারে। এটা কিন্তু একটা বিশাল অঙ্ক।
এই পরোক্ষ প্রভাবটা কতটা বিশাল তা বোঝার জন্য এই একটা তথ্যই যথেষ্ট। তেলের দাম যদি প্রতি ব্যারেলে মাত্র $1 কমে, তাহলে ভারতের বছরে সাশ্রয় হয় প্রায় $2 বিলিয়ন। অবিশ্বাস্য, তাই না? তবে ভারতের ভেতরের অর্থনীতিতে একটা বেশ অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে। গ্লোবাল মার্কেটে যখন তেলের দাম বাড়ছে, তখন কিন্তু আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম স্থিতিশীল রাখা হয়েছে। কিন্তু এর একটা অন্য দিকও আছে। জ্বালানির দাম না বাড়লেও পরিবহনের খরচ তো বাড়ছে, আর সেই বাড়তি খরচের চাপটা সরাসরি গিয়ে পড়ছে খাদ্যদ্রব্যের ওপর। ফলে খাদ্য মুদ্রাস্ফীতি বাড়ছে আর সাধারণ মানুষের ওপর চাপও বাড়ছে। তবে এই যে একটা স্বস্তির খবর, এর মধ্যেও কিন্তু কিছু ঝুঁকি আর বাস্তবতার দিক আছে। কারণ এটা কোনো ম্যাজিকের মতো সমাধান নয়। দেখুন, এখানে সুবিধা আর ঝুঁকির মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রয়েছে। একদিকে যেমন চড়া দাম থেকে অল্প সময়ের জন্য একটা স্বস্তি পাওয়া যাচ্ছে, অন্যদিকে একটা বড় অনিশ্চয়তাও কিন্তু থেকেই যাচ্ছে। সবচেয়ে বড় ঝুঁকিটা কি? এই ছাড়টা মাত্র ৩০ দিনের জন্য, আর ভূরাজনৈতিক পরিস্থিতি এতটাই অস্থিতিশীল যে যেকোনো সময় এই সিদ্ধান্তটা পাল্টে যেতে পারে। তার উপর পেমেন্ট আর ইন্স্যুরেন্সের মতো পুরনো সমস্যাগুলো তো আছেই। তাহলে এই পুরো ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো কি কি? কয়েকটা জিনিস কিন্তু খুব স্পষ্ট। প্রথমত, এনার্জি সিকিউরিটির জন্য শুধু একটা দেশের উপর নির্ভর করে থাকলে চলবে না, আমদানির উৎস অনেকগুলো রাখতে হবে। দ্বিতীয়ত, জরুরি অবস্থার জন্য আমাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আরও মজবুত করা দরকার। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, কোনো একটা দেশ বা অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যে কত বড় একটা দুর্বলতা হতে পারে, এই ঘটনাটা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সবশেষে এই ঘটনাটা আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যাচ্ছে। এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এটা কি শুধুই সংকট সামলানোর একটা উপায়, নাকি এটা একটা নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ভূ-রাজনৈতিক শত্রুতার চেয়েও অর্থনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেবে যে আগামী দিনের বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে।